রিডিং কম্প্রিহেনশন হচ্ছে এমন একটা স্কিল যেই স্কিলটি ব্যবহার করার মাধ্যমে রাইটার একটা প্যাসেজ সম্পর্কে একটা প্যাসেজের মধ্যে যেই মূল বিষয়টি নিয়ে আলোচনা করেছে সেই মেইন টপিকটি আপনি বুঝতে পারবেন বা মেইন যে থিমটি বা মেইন মেসেজটি যেটা দেওয়ার চেষ্টা করেছেন রাইটার সেটি বুঝতে পারা যায়। কিন্তু আমাদের মধ্যে আমরা অধিকাংশই মনে করি রিডিং কম্প্রিহেনশন মানে হলো একটা প্যাসেজ পড়ে বা না পড়ে কিছু টিপস এবং ট্রিক্স ব্যবহার করে ওই প্যাসেজ থেকে দেওয়া কিছু প্রশ্নের উত্তর খুঁজে বের করতে পারলেই হয়তো আমি রিডিং কম্প্রিহেনশনের স্কিলটি অর্জন করতে পেরেছি, কিন্তু এই ধারণাটি আসলে সঠিক নয়। তাই রিডিং কম্প্রিহেনশন আসলে কেন আমাদের পড়া দরকার সেটি আমরা একটু দেখে নিতে পারি। প্রথমত, আইএলটিএসের যে 4টি মডিউল রয়েছে রিডিং, স্পিকিং, রাইটিং এবং লিসেনিং, এই 4টা মডিউলেই একটা ভালো স্কোর অর্জন করার ক্ষেত্রে রিডিং কম্প্রিহেনশন টনিকের মতো কাজ করে। কিভাবে একটু এক্সাম্পল দেই। রিডিং কম্প্রিহেনশন রিডিং মডিউলে স্কোর পেতে কাজ করে, এটা তো আমরা সবাই জানি, কিন্তু অন্য মডিউলে আমাদের অনেক বেশি সাহায্য করতে পারে। যেমন ধরুন হচ্ছে লিসেনিংয়ের কথা। লিসেনিংয়ে কি করতে হয়, আমাদের খুব অল্প সময়ের মধ্যে প্রশ্নগুলো পড়ে বুঝতে হয় এবং যেই লিসেনিং স্ক্রিপ্টটা চলতে থাকে সেটা শুনেও বুঝতে হয়। এখানে রিডিং কম্প্রিহেনশন যেভাবে সহযোগিতা করে তা হলো, আপনি যত রিডিং কম্প্রিহেনশনে ভালো, তার মানে হচ্ছে ওয়াইড রেঞ্জ অফ সেন্টেন্স স্ট্রাকচার বা বিভিন্ন ধরনের সেন্টেন্স স্ট্রাকচারের সাথে আপনি পরিচিত থাকেন এবং খুব দ্রুত আপনি পড়ে বুঝতে পারেন। তার মানে হচ্ছে প্রশ্নগুলো আপনি খুব দ্রুত পড়ে বুঝতে পারবেন এবং শুনেও বুঝতে পারবেন বিভিন্ন ধরনের সেন্টেন্স স্ট্রাকচার, এবং এইভাবে করে আপনি লিসেনিংয়ে বেশ ভালো একটা স্কোর তুলতে পারবেন। ঠিক একইভাবে স্পিকিং এবং রাইটিংয়ের ক্ষেত্রেও আপনি যদি রিডিংয়ে ভালো থাকেন, রিডিং কম্প্রিহেনশনে ভালো থাকেন, তাহলে বেশ ভালো একটা স্কোর উঠানো সম্ভব। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশের বিভিন্ন ধরনের চাকুরির যে পরীক্ষাগুলো রয়েছে, প্রায় সব ধরনের পরীক্ষায় রিডিং কম্প্রিহেনশন থেকে প্রশ্ন আসে। সো আপনি যদি রিডিং কম্প্রিহেনশন স্কিল যদি আপনার বেশ ভালো থাকে, তাহলে জব এক্সামগুলোতেও একটা ভালো স্কোর তুলে আনা সম্ভব। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আপনি যখন পড়ে বুঝতে পারেন, ইংরেজি যেহেতু আমাদের নিজেদের মাতৃভাষা না, আমাদেরকে আসলে বাংলায় অনুবাদ করে বুঝতে হয়, তাই যখন আপনি পড়ে বুঝতে পারবেন তখন শেখার যে আনন্দটা, সেই আনন্দটা আপনি ফিল করতে পারবেন এবং আপনার মধ্যে বিরক্তি আসবে না। আপনি বেশি বেশি পড়বেন এবং আরও বেশি বেশি জানতে পারবেন আনন্দের সাথে। এই কাজটা আপনাকে রিডিং কম্প্রিহেনশন এই কাজটাতে আপনাকে সহযোগিতা করবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে আপনি যদি একজন স্টুডেন্ট হন, তাহলে আপনার যেই একাডেমিক এক্সাম রয়েছে সেই একাডেমিক এক্সামেও কিন্তু আপনি ভালো একটা স্কোর এই রিডিং কম্প্রিহেনশনে ভালো থাকার কারণে করতে পারবেন। এখন তো আমরা বুঝলাম যে রিডিং কম্প্রিহেনশনে যদি আমরা ভালো থাকি তাহলে আমাদের উপকারটা কী। সো এই কারণেই আমরা আমাদের এই চ্যানেলে রেগুলার বেসিসে আইএলটিএসের যে রিডিং কম্প্রিহেনশন প্যাসেজগুলো রয়েছে সেই প্যাসেজগুলো বুঝে বুঝে পড়ার চেষ্টা করব। আপনি যদি আপনার রিডিং কম্প্রিহেনশন স্কিল বৃদ্ধি করতে চান, সেই ক্ষেত্রে আমাদের সাথে এই জার্নিতে জয়েন করতে পারেন এবং আপনার এই স্কিলটাকে আরও বেশি শার্প করতে পারেন। তাই আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। ওয়েলকাম টু দ্য হাউস টিউটর চ্যানেল। আজকে আমরা ক্যামব্রিজ আইএলটিএস 16 নাম্বার বুক থেকে টেস্ট 1-এর রিডিং প্যাসেজ 2 পড়ব। এই প্যাসেজটি হচ্ছে স্টেপ পিরামিড অফ জোসের এই শিরোনামের, অর্থাৎ জোসেরের বানানো যে স্টেপ পিরামিড, সেই স্টেপ পিরামিড নিয়ে এই প্যাসেজটি আলোচনা করবে। দি পিরামিডস are the most famous monuments of ancient Egypt and still hold enormous interest for people in the present day. এই সেন্টেন্সটাতে বলা হয়েছে দি পিরামিডস আর দ্য মোস্ট ফেমাস মনুমেন্টস। পিরামিড হলো সবচেয়ে বেশি বিখ্যাত মনুমেন্ট বা স্থাপনা অফ অ্যানসিয়েন্ট ইজিপ্ট, প্রাচীন মিশরের সবচেয়ে
বিখ্যাত স্থাপনা এবং স্টিল হোল্ড, এখনও পর্যন্ত এটা ধারণ করে ইনরমাস ইন্টারেস্ট, অনেক বেশি আগ্রহ এটা নিয়ে রয়েছে ফর পিপল, মানুষের মধ্যে, ইন দ্য প্রেজেন্ট ডে, এখন পর্যন্ত বা বর্তমানে। তাহলে এই সেন্টেন্সটাতে দুইটা জিনিস বলা হয়েছে পিরামিড সম্পর্কে। একটা হচ্ছে পিরামিড হচ্ছে প্রাচীন মিশরের সবচেয়ে বেশি বিখ্যাত স্থাপনা, এবং পরের অংশে যেটা বলা হয়েছে অ্যান্ড দিয়ে যুক্ত করে, সেটা হচ্ছে এখনও পর্যন্ত এই পিরামিড নিয়ে মানুষের মধ্যে অনেক বেশি আগ্রহ কাজ করে। পরের সেন্টেন্সটা যদি দেখি, দিজ গ্র্যান্ড ইমপ্রেসিভ ট্রিবিউটস টু দ্য মেমোরি অফ ইজিপশিয়ান কিংস have become linked with the country, even though other cultures such as the Chinese and Mayan also built pyramids. তার মানে these grand impressive tributes, এই যে বড়, গ্র্যান্ড মানে বড়, বিশাল, অ্যান্ড ইমপ্রেসিভ ট্রিবিউটস বা দৃষ্টিনন্দন যেই ট্রিবিউটটা বানানো হয়েছে বা মনুমেন্টটা বানানো হয়েছে বা স্থাপনাটা বানানো হয়েছে, সেটি যেটা হচ্ছে যে টু দ্য মেমোরি অফ ইজিপশিয়ান কিংস, মিশরের রাজাদের স্মৃতিতে উৎসর্গ করে এই যে বড় এবং বিশাল এবং হচ্ছে দৃষ্টিনন্দন পিরামিড বানানো হয়েছে, সেটা কি হয়েছে, হ্যাভ বিকাম লিঙ্কড উইথ দ্য কান্ট্রি, দেশের সাথে লিঙ্কড হয়ে গিয়েছে বা সংযুক্ত হয়ে গেছে। এখানে দেশ বলতে মিশরের কথা বলা হয়েছে, অর্থাৎ মিশর দেশটার সাথে এই পিরামিড জিনিসটা মিশে গেছে। ইভেন এমনকি এমনকি যদিও আদার কালচার্স, অন্যান্য সংস্কৃতি, সাচ অ্যাজ দ্য চাইনিজ অ্যান্ড মায়ান, চাইনিজ এবং মায়ানরাও অলসো বিল্ড পিরামিডস বা পিরামিড তৈরি করেছে। তাহলে এই সেন্টেন্সটার অর্থটা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে এই যে বড় এবং দৃষ্টিনন্দন পিরামিডগুলো মিশরের রাজাদের স্মরণে তৈরি করা হয়েছিল, সেগুলো যখনই আমরা বলি সেগুলো হচ্ছে মিশরের সাথে কানেক্টেড হয়ে গিয়েছে বা সংযুক্ত হয়ে গিয়েছে। যদিও চীনারা এবং মায়ানরাও এই পিরামিড বানিয়েছিল, কিন্তু তাদের দেশের সাথে এটা ওইভাবে কানেক্টেড হয়নি। তারপরে যেটা বলছে সেটা হচ্ছে দি এভলিউশন অফ দ্য পিরামিড ফর্ম হ্যাজ বিন রিটেন অ্যান্ড আর্গুড ফর সেঞ্চুরিজ। দি এভলিউশন বলতে বোঝায় বিভিন্ন সময়ের সাথে সাথে যে পরিবর্তন হয়, সেই পরিবর্তনটাকে বলা হয় ইভলিউশন অফ দ্য পিরামিড ফর্ম, মানে পিরামিডের আকার আকৃতির যে পরিবর্তন হয়ে গিয়েছে সময়ের সাথে সাথে, সেই জিনিসটা হ্যাজ বিন রিটেন অ্যান্ড আর্গুড, সেটা নিয়ে লেখা হয়েছে এবং আলোচনা চলছে অ্যাবাউট ফর সেঞ্চুরিজ, শতাব্দীর পর শতাব্দী ধরে, অর্থাৎ বছরের পর বছর বা শত শত বছর ধরে পিরামিডের আকার আকৃতির যে পরিবর্তন হয়েছে সময়ের সাথে সাথে, সেটা নিয়ে আলোচনা চলছে এবং লেখালেখিও চলছে। এটা বোঝানো হয়েছে এই সেন্টেন্স দিয়ে। তারপরে যেটা বলছে সেটা হচ্ছে হাউএভার, যাই হোক, দেয়ার ইজ নো কোশ্চেন দ্যাট অ্যাজ ফার অ্যাজ ইজিপ্ট ইজ কনসার্নড ইট বিগ্যান উইথ ওয়ান মনুমেন্ট টু ওয়ান কিং ডিজাইন বাই ওয়ান ব্রিলিয়ান্ট আর্কিটেক্ট, দি স্টেপ পিরামিড অফ জোসের অ্যাট সাকারা। অর্থাৎ দেয়ার ইজ নো কোশ্চেন, কোনো সন্দেহ নাই যে অ্যাজ ফার অ্যাজ ইজিপ্ট ইজ কনসার্নড, মিশরের বেলায় বা মিশরের সাথে যতটুকু সংযুক্ত সেই ক্ষেত্রে, ইট বিগ্যান উইথ অন মনুমেন্ট, এই পিরামিড বানানোর যে জিনিসটা বা যাত্রাটা, এটা শুরু হয়েছিল একটা পিরামিড বানানো দিয়ে বা একটা স্থাপনা বানানো দিয়ে। এবং এটা কেন বানানো হয়েছিল, টু ওয়ান কিং, একজন রাজার স্মরণে বা একজন রাজার জন্য, যেটা ডিজাইন করেছিল বাই ওয়ান ব্রিলিয়ান্ট আর্কিটেক্ট, একজন বিখ্যাত বা একজন মেধাবী স্থাপত্যবিদ এটাকে তৈরি করেছিলেন। এবং সেই একটা পিরামিড কোনটা, দি স্টেপ পিরামিড অফ জোসের অ্যাট সাকারা, সাকারায় থাকা ধাপাকৃতির যেই পিরামিডটা রয়েছে সেই পিরামিডের কথা বলা হয়েছিল। তার মানে এখন যদি এটার একটু সামারাইজ করি সেন্টেন্সটা, তাহলে যেটা দাঁড়ায় তা হলো, তবে মিশরের বেলায় সবাই একমত যে বা কোনো সন্দেহ নেই যে পিরামিডের শুরু হয়েছিল একজন রাজার জন্য এক চৌকস স্থাপত্যের তৈরি করা পিরামিড দিয়ে, আর সেটি হলো সাকারায় জোসের রাজার হচ্ছে ধাপাকৃতি পিরামিড। এরপরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে জোসের ওয়াজ দ্য ফার্স্ট কিং অফ দ্য থার্ড ডাইনাস্টি অফ ইজিপ্ট অ্যান্ড দি ফার্স্ট টু বিল্ড ইন স্টোন।
জোসের ছিলেন প্রথম রাজা অফ দ্য থার্ড ডাইনাস্টি, তৃতীয় রাজবংশের, অফ ইজিপ্ট, মিশরের তৃতীয় রাজবংশের প্রথম রাজা ছিলেন, অ্যান্ড এবং দি ফার্স্ট টু বিল্ড ইন স্টোন, এবং প্রথম ব্যক্তি যিনি পাথর দিয়ে স্থাপনা তৈরি করেছিলেন। তার মানে এখানেও কিন্তু জোসের সম্পর্কে দুইটা ইনফরমেশন দেওয়া হয়েছে। একটা হচ্ছে জোসের ছিলেন তৃতীয় যে রাজবংশ বা থার্ড ডাইনাস্টি, তৃতীয় রাজবংশের প্রথম রাজা, এবং তিনিই প্রথম আসলে স্টোন বা পাথর দিয়ে পিরামিড তৈরি করেছিলেন। এরপরে যেটা বলছে সেটা হচ্ছে প্রায়র টু জোসেস reign, tomboyer rectangular monuments made of dried clay brick. জোসেরের আগে বা জোসেরের শাসনামলের আগে টম্বস বা কবরগুলো ছিল কেমন, রেক্ট্যাঙ্গুলার মনুমেন্টস বা আয়তকার ক্ষেত্রের মতন করে তৈরি করা হতো, যেটা তৈরি করা হতো কি দিয়ে, মেড অফ ড্রাইড ক্লে ব্রিক, শুকনা বা শুষ্ক যে শুকনো মাটির ইট দিয়ে তৈরি করা আয়তকার আকৃতির ছিল কবরগুলো। হুইচ কভার্ড আন্ডারগ্রাউন্ড প্যাসেজেস, যার মধ্যে ছিল বা যেটা আবৃত করা থাকতো একটা ভিতরের একটা প্যাসেজ বা খোলা জায়গার মতো থাকতো, ওয়ার দ্য ডিকিস্ট পারসন ওয়াজ বুরিড, যেখানে বিদেহী আত্মাকে রাখা হতো, বিদেহী মানুষটাকে বা যেই ব্যক্তিটা ছিল তাকে মারা যেত, যে তাকে রাখা হতো। অর্থাৎ এখানেও যে জোসেরের শাসনামলের আগে কবরগুলো দেখতে কেমন হতো সেটা সম্পর্কে আলোচনা করা হয়েছে। দুইটা ইনফরমেশন এখানেও দিছে যে কবরগুলো তৈরি করা হতো রেক্টেঙ্গুলার শেপে বা আয়তকার আকৃতির করে, এবং সেগুলো তৈরি করা হতো মাটির যে ইট আছে সেই শুকনা মাটির ইট দিয়ে, এবং সেটা কভার করা ছিল একটা আন্ডারগ্রাউন্ড প্যাসেজ থাকতো ভিতরে, যেখানে লাশ রাখা হতো বা ডিকিস্ট পারসনকে কবরস্থ করা হতো। তারপরের যে সেন্টেন্সটা সেখানে যদি আমরা দেখি যেটা বলা হয়েছে, ফর রিজনস হুইচ রিমেইন আনক্লিয়ার, অনেকগুলো কারণের জন্য, যে কারণগুলো আসলে অস্পষ্ট থেকে গেছে বা অপরিষ্কার, এখন পর্যন্ত ক্লিয়ার হয়নি, এরকমের থেকে গেছে, সেই কারণগুলো পরে দেখি আর কি। সো জোসেরস মেইন অফিসিয়াল, জোসেরের প্রধান যিনি কর্মকর্তা ছিলেন, হুজ নেম ওয়াজ ইমহোটেপ, যার নাম ছিল ইমহোটেপ, সেই ইমহোটেপ কি করেছিলেন, কনসেপ্ট অফ বিল্ডিং আ টলার, কনসেপ্ট চিন্তা করেছিলেন। এই কনসেপ্টের অর্থ চিন্তা করা, কনসেপ্টের আরও গর্ভধারণ করাও আছে, কিন্তু এখানে কনসেপ্ট মানে চিন্তা করা। তাহলে ইমহোটেপ চিন্তা করেছিলেন যে অফ বিল্ডিং, নির্মাণ করার চিন্তা করেছিলেন। কি নির্মাণ করার চিন্তা করেছিলেন, আর টলার, একটা উঁচু, মোর ইমপ্রেসিভ টম, একটা উঁচু হবে এবং আরও বেশি দৃষ্টিনন্দন হবে, এরকমের একটা কবর তিনি তৈরি করার চিন্তা করেছিলেন। কার জন্য, ফর হিজ কিং, তার রাজার জন্য। কিভাবে এটা তৈরি করা হবে সেটা বলছে যে বাই স্ট্যাকিং স্টোন স্ল্যাবস, পাথরের যে স্ল্যাব আছে সেই স্ল্যাবগুলো রেখে অন টপ অফ অন অ্যানাদার, একটার উপর আর একটা পাথরের স্ল্যাব রেখে সেই কবরটা তৈরি করার জন্য তিনি চিন্তা করেছিলেন। আরও কি, যে একটার উপর আর একটা রাখলে কী রকমের হবে সেটা বলছে যে প্রোগ্রেসিভলি মেকিং দেম স্মলার, আস্তে আস্তে উপরেরগুলো ছোট হবে, অর্থাৎ নিচে একটা বড় স্ল্যাব রাখবে, তারপরে একটা অপেক্ষাকৃত ছোট স্ল্যাব, তারপর একটা ছোট স্ল্যাব, এভাবে করে আস্তে আস্তে উপরের দিকে ছোট হতে থাকবে। এবং এভাবে করে কি হবে, টু ফর্ম দ্য শেপ নাও, এমন একটা আকৃতি গঠন করবে যেটা এখন আমরা দেখি যে নোন অ্যাজ দ্য স্টেপ পিরামিড, যেটাকে ধাপ আকৃতির একটা পিরামিড হবে। এই পিরামিডটা তৈরি করার জন্য তিনি চিন্তা করেছিলেন, এবং এই চিন্তা কেন করেছিলেন সেই কারণগুলো আসলে অস্পষ্ট। সেটাই বলছে শুরুতে যে ফর রিজনস হুইচ রিমেইন আনক্লিয়ার, যে কোন কারণগুলোতে, এই কারণগুলোর জন্য এটা করা হয়েছে সেটা আসলে অস্পষ্ট। এখন যদি আমরা এই সেন্টেন্সটার মূল কথাটা একটু দেখি, সেটা কি, যে জোসেরের প্রধান কর্মকর্তা ইমহোটেপ, এবং তিনি কেন চিন্তা করেছিলেন তা এখনও পরিষ্কার নয়। তিনি ভেবেছিলেন যে
রাজার জন্য অনেক উঁচু আর সুন্দর একটা কবর বানানো উচিত। তাই তিনি একের উপর এক পাথরের স্ল্যাব বসিয়ে উপরে যত যাবে তত ছোট হবে এরকমের করে হচ্ছে ধাপে ধাপে একটা স্মৃতিসৌধ বানান বা কবর তৈরি করেন। এবং এইভাবে তৈরি হওয়া যে কবরটা বা স্মৃতিসৌধটা সেটা এখন আমাদের সামনে কী নামে পরিচিত? স্টেপ পিরামিড বা ধাপাকৃতির পিরামিড নামে পরিচিত। এরপর যে সেন্টেন্সটা সেটা হচ্ছে এই স্লাইডের শেষের সেন্টেন্স, যে জোসের ইজ থট টু হ্যাভ রেইনড ফর 19 ইয়ার্স। মানে জোসের ইজ থট, জোসেরকে মনে করা হয় যে টু হ্যাভ রেইনড, তিনি শাসন করেছিলেন ফর 19 ইয়ার্স, 19 বছর ধরে তিনি শাসন করেছিলেন। বাট যখনই বাট ব্যবহার করছে তখনই আমরা বুঝে নেব যে আগের যে সেন্টেন্সটা যেই জিনিসটা বোঝানো হয়েছে তার বিপরীত কোনো ইনফরমেশন দিচ্ছে। অর্থাৎ আগের সেন্টেন্সে বলছে 19 বছর শাসন করেছিল, এখন হয়তো অন্য কোনো একটা ইনফরমেশন আমাদের সামনে আসতেছে। সো দেখি কি আসে। সেটা হচ্ছে সাম হিস্টোরিয়ানস অ্যান্ড স্কলার্স, কিছু ইতিহাসবিদ এবং বিদ্বান ব্যক্তি বা গবেষক, তারা অ্যাট্রিবিউট আ মাচ লঙ্গার টাইম ফর হিজ রুল, তারা মনে করেন যে জোসের আরও বেশি সময় ধরে শাসন করেছিল। কেন এটা মনে করেন? কারণ হচ্ছে বলছে ওনিং টু দ্য নাম্বার অ্যান্ড সাইজ অফ দ্য মনুমেন্টস হি বিল্ড। কারণ হচ্ছে তার সময়ে যেই পরিমাণ বিভিন্ন সংখ্যার এবং বিভিন্ন আকৃতির মনুমেন্ট তিনি তৈরি করেন সেগুলো দেখে তারা ধারণা করেন যে সে আসলে 19 বছরের আরও বেশি সময় ধরে শাসন করেছিলেন। তাহলে এখানে তার শাসনকাল নিয়েও দুইটা ইনফরমেশন পাই। একদল মনে করে যে উনি 19 বছর শাসন করছে, আর আরেকদল মনে করে যে তিনি আসলে আরও বেশি সময় ধরে শাসন করছে, কারণ তার সময় যে পরিমাণ মনুমেন্ট, যে আকৃতির এবং যে সংখ্যার মনুমেন্ট তৈরি করা হয়েছে সেইগুলো দেখে তারা মনে করেন যে আসলে আরও বেশি সময় তিনি শাসন করেছেন। এরপরে আমরা দেখি পরের যে প্যাসেজটা, সেখানে বলছে দি স্টেপ পিরামিড হ্যাজ বিন থরোলি এক্সামিন্ড অ্যান্ড ইনভেস্টিগেটেড ওভার দ্য লাস্ট সেঞ্চুরি। দি স্টেপ পিরামিড হ্যাজ বিন থরোলি মানে হচ্ছে পুঙ্খানুপুঙ্খরূপে, অর্থাৎ স্টেপ পিরামিড পুঙ্খানুপুঙ্খরূপে যাচাই বাছাই করা হয়েছে বা পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। এক্সামিন্ড অ্যান্ড ইনভেস্টিগেটেড, পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে ওভার দ্য লাস্ট সেঞ্চুরি, গত শতাব্দী ধরে। এবং ইট ইজ নাও নোন দ্যাট, এখন এটা সবাই জানে যে দি বিল্ডিং প্রসেস বা নির্মাণ করার যে প্রক্রিয়া, এই পিরামিড নির্মাণ করার যে প্রক্রিয়া সেটা হচ্ছে ওয়েন্ট থ্রু মেনি ডিফারেন্ট স্টেজেস, অনেকগুলো ধাপে ধাপে এই যে নির্মাণ করার প্রক্রিয়াটা সেটা চলমান ছিল। সেই সেন্টেন্সটাতে কী বলছে যে গত শতাব্দী ধরে পিরামিড খুব পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে এবং এখন আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে এই পিরামিড তৈরি করতে অনেক ধাপে কাজ করা হয়েছিল। হিস্টোরিয়ান মার্ক ভ্যান ডি মিয়েরুপ কমেন্টস অন দিস, একজন ইতিহাসবিদ যার নাম হচ্ছে মার্ক ভ্যান ডি মিয়েরুপ, উনি হচ্ছে এই বিষয়ে মন্তব্য করেছেন। কি মন্তব্য করেছেন? রাইটিং, তিনি লিখেছেন যে মাচ এক্সপেরিমেন্টেশন ওয়াজ ইনভলভড which is especially clear in the construction of pyramid in the center of the complex. Much experimentation মানে অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল। which is especially clear, যেটা হচ্ছে আমরা পরিষ্কারভাবে দেখতে পাই কোথায়? in the construction of the pyramid, পিরামিডের নির্মাণ করার যে প্রসেস ছিল সেই প্রসেসের মধ্যে আমরা দেখতে পাই। এবং এটা কোথায়? ইন দ্য সেন্টার অফ কমপ্লেক্স, মানে যেই জায়গাটাতে পিরামিড আছে সেই পিরামিডের একদম মাঝ বরাবরের যেই কনস্ট্রাকশনটা সেটা দেখলে এটা ক্লিয়ার হয়ে যায় যে এই পিরামিড তৈরির মধ্যে অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা চালানো হয়েছিল। ইট হ্যাড সেভারেল প্ল্যান্স, মানে এটা তৈরি করার ক্ষেত্রে অনেক ধরনের পরিকল্পনা করা হয়েছিল। বিফোর ইট বিকেম দ্য ফার্স্ট পিরামিড ইন হিস্ট্রি, ইতিহাসে প্রথম পিরামিড হওয়ার আগে বা পিরামিড তৈরি করার আগে এটা নিয়ে অনেক ধরনের পরিকল্পনা করা হয়েছিল। পাইলিং 6 লেভেলস অন টপ অফ অন অ্যানাদার, যেখানে এই পিরামিডে 6টি ধাপ একের পর এক বসানো হয়। অর্থাৎ যে এখানে যেটা বলছে সেটা হচ্ছে প্রথম স্টেপ পিরামিড হওয়ার আগে এটি বানানোর অনেক পরিকল্পনা করা হয়েছিল
এবং এই পিরামিডে 6টি ধাপ একের উপরে এক বসিয়ে তারপরে তৈরি করা হয়েছিল। দি ওয়েট অফ দ্য ইনরমাস ম্যাস, মানে এই যে ইনরমাস ম্যাস বলতে হচ্ছে এই যে বিশাল পিরামিড, এই পিরামিডের ওজন ওয়াজ আ চ্যালেঞ্জ ফর দ্য বিল্ডার্স, যারা নির্মাণ করেছিল তাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল। এই নির্মাণকারী কারা? হু প্লেসড দ্য স্টোনস, তারা কি করেছিলেন? তারা হচ্ছে স্টোনগুলো বা পাথরগুলোকে বসিয়েছিলেন অ্যাট অ্যান ইনওয়ার্ড ইনক্লিন। ইনওয়ার্ড ইনক্লিন বলতে ভিতরের দিকে একটু ঢালু করে বসিয়েছিলেন, যাতে ইন অর্ডার টু, যাতে প্রিভেন্ট দ্য মনুমেন্ট ব্রেকিং আপ, যাতে এই মনুমেন্টটা ভেঙে না যায় বা স্থাপনাটা ভেঙে না যায়, সেইটা এনশিওর করার জন্য ভিতরের দিকে একটু ঢালু করে রাখা হয়েছিল। অর্থাৎ এখানে যেটা বলছে সেটা হচ্ছে এই বিশাল পিরামিডের ওজন আসলে অনেক বেশি ছিল এবং এই ওজনটা হচ্ছে নির্মাণকারীদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল। সেজন্য তারা কি করছে, পাথরগুলো একটু ঢালু করে ভেতরের দিকে বসিয়েছিল যাতে পিরামিড ভেঙে না যায়। তারপরের যে অংশটা সেখানে বলছে হোয়েন ফাইনালি কমপ্লিটেড, যখন শেষমেশ এটা তৈরি হয়ে যায়, দি পিরামিড রোজ 62 মিটার্স হাই, পিরামিডের উচ্চতা হয়েছিল 62 মিটার, এবং ওয়াজ দ্য টলেস্ট স্ট্রাকচার অফ ইটস টাইম, এবং ওই সময়ের এইটাই ছিল সবচেয়ে বড় যে কোনো স্থাপনা। তাহলে এখানে ফাইনাল হয়ে যাওয়ার পরে, পিরামিড ফাইনালি তৈরি হয়ে যাওয়ার পরে দুইটা কাজ হয়। একটা হচ্ছে এটার উচ্চতা হয় 62 মিটার, এবং ওই সময়ে যত স্থাপনা ছিল সব স্থাপনার চাইতে সবচেয়ে বড় স্ট্রাকচার হয় এইটা। তারপরে বলছে যে দি কমপ্লেক্স ইন হুইচ ইট ওয়াজ বিল্ট ওয়াজ দ্য সাইজ অফ আ সিটি। দি কমপ্লেক্স মানে যে জায়গাটাতে এই ইট ওয়াজ বিল্ট, ইট মানে হচ্ছে যে পিরামিডটা তৈরি করা হয়েছিল যে জায়গাটাতে, সেই এলাকাটা ছিল দি সাইজ অফ আ সিটি ইন অ্যানসিয়েন্ট ইজিপ্ট, প্রাচীন মিশরের একটা শহরের সাইজের সমানের ছিল এই কমপ্লেক্সটা। এবং ইনক্লুডেড, এর মধ্যে কি ছিল? আর টেম্পল, একটা মন্দির, কান্ট্রি ইয়ার্ডস মানে হচ্ছে একটা খোলা জায়গা, শ্রিনস বা মঠ, অ্যান্ড লিভিং কোয়ার্টার্স ফর দ্য প্রিস্ট, এবং ওইখানে যে পুরোহিতরা ছিল সেই পুরোহিতদের জন্য থাকার জায়গাও ছিল এর মধ্যে। এই সব কিছু নিয়ে পিরামিড কমপ্লেক্সটা গঠিত ছিল। ইট কভার্ড আ রিজিয়ন অফ 16 হেক্টরস and was surrounded by a wall of 10.5 meters high. এই পুরো এলাকাটা ছিল কত? ইট কভার্ড আর রিজিয়ন, এই পুরো এলাকাটা ছিল 16 হেক্টর জুড়ে, এবং এর চারপাশে ছিল 10.5 মিটার উঁচু দেয়াল দিয়ে ঘেরা ছিল এই এলাকাটা। দি ওয়াল হ্যাড 13 ফলস ডোরস কাট ইনটু ইট। এই ওয়ালটার যে 10.5 মিটার উঁচু যে দেয়ালটা ছিল, সেই দেয়ালটার মধ্যে কি বলছে, 13টা ফলস ডোরস ছিল বা নকল দরজা ছিল, কেটে কেটে নকল দরজার মতন দেখতে কিন্তু আসলে দরজা না, এরকমের করে 13টা দরজা বানানো হয়েছিল। উইথ অনলি ওয়ান ট্রু এন্ট্রান্স, এবং একটা মাত্র হচ্ছে আসল দরজা ছিল, কাট ইনটু দ্য সাউথ ইস্ট কর্নার, যেটা ছিল আসলে দক্ষিণ পূর্ব কোণার দিকে কাটা ছিল দরজাটা। অ্যান্ড দি এন্টায়ার ওয়াল ওয়াজ দেন রিংড বাই আ ট্রেঞ্চ 750 মিটার্স, অ্যান্ড দ্য এন্টায়ার ওয়াল মানে পুরো দেয়ালটা ওয়াজ রিংড মানে হচ্ছে আবৃত ছিল, রিংড মানে আবৃত থাকা, পুরো দেয়ালটা আবৃত ছিল বাই আ ট্রেঞ্চ, একটা পরিখার দ্বারা বা একটা খাল দিয়ে আবৃত করা ছিল, যে খালটা ছিল কেমন, 750 মিটার্স লং মানে হচ্ছে 750 মিটার দীর্ঘ, অ্যান্ড 40 মিটার্স ওয়াইড মানে 40 মিটার প্রস্থ। তার মানে এটার স্ট্রাকচারটা নিয়ে বলতেছে এখানে যে পুরো দেয়ালটাতে 13টা নকল দরজা ছিল এবং একটা আসল দরজা ছিল। আসল দরজাটা ছিল দক্ষিণ পূর্ব কোণার দিকে, এবং এই দেয়ালের বাইরে কি ছিল, দেয়ালের বাইরে একটা পুরোটা জুড়ে 750 মিটার লম্বা একটা খাল খনন করা হয়েছিল, যে খালটার প্রস্থ ছিল 40 মিটার।
The false doors and the trench were incorporated into the complex. বলছি দি false doors and the trench, এই যে নকল দরজা অ্যান্ড দ্য ট্রেঞ্চ এবং যে খাল, এই খালগুলো ইনকর্পোরেট করা হয়েছিল বা রাখা হয়েছিল ইনটু দ্য কমপ্লেক্স, ওই কমপ্লেক্সের মধ্যে রাখা হয়েছিল কী কারণে? টু ডিসকারেজ আনওয়ান্টেড ভিজিটার্স, বা অনাকাঙ্ক্ষিত যেই সকল দর্শনার্থী তারা যেন ঢুকতে না পারে, সেই কারণে এই খাল এবং পরিখা খনন করা হয়েছিল। ইফ সামওয়ান উইশ টু এন্টার, যদি কেউ আসলে ভিতরে ঢুকতে চাইতো, তাহলে হি অর শি শুড হ্যাভ নিডেড টু নো, তাহলে তার আসলে আগে থেকে জানতে হতো, ইন অ্যাডভান্স আগে থেকে জানতে হতো। হাউ টু ফাইন্ড দ্য লোকেশন অফ ট্রু ওপেনিং ইন দ্য ওয়াল, দেয়ালে থাকা আসল দরজাটা আসলে কোথায় সেইটা আগে থেকে জানতে হইতো যদি আসলেই কেউ ঢুকতে চাইতো। এবং যারা ঢুকতে চাইতো তারা আসলে জানতো, আর যারা জানতো না তারা ঢুকতে পারতো না, এটাই ছিল পারপাস। জোসের ওয়াজ সো প্রাউড অফ হিজ অ্যাকমপ্লিশমেন্ট, তিনি তার এই কাজটা নিয়ে, জোসের তার এই কাজটা নিয়ে এতই খুশি ছিলেন যে যে হি ব্রোক দ্য ট্র্যাডিশন, তিনি একটা ট্র্যাডিশন ভাঙেন বা ঐতিহ্য ব্রেক করেন। কি ঐতিহ্য? অফ হ্যাভিং অনলি হিজ নেম, হিজ ওন নেম, যে শুধুমাত্র তার নিজের নাম অন দ্য মনুমেন্ট, স্থাপনাটার মধ্যে বা পিরামিডের মধ্যে শুধু তার নাম রাখার যেই ট্র্যাডিশনটা ছিল সেই ট্র্যাডিশনটা তিনি ভাঙেন। এবং কি করেন? এবং হ্যাড ইমহোটেপস নেম, ইমহোটেপের নাম কার্ভড অন ইট অ্যাজ ওয়েল, ইমহোটেপের নামও ওখানে খনন করেন। অর্থাৎ এটা দিয়ে এটা বোঝাচ্ছে যে জোসের তার এই যে মনুমেন্ট বানানোর যে অর্জনটা, এটা নিয়ে এতই গর্বিত ছিলেন যে শুধু নিজের নাম নয় বরং ইমহোটেপের নামও পিরামিডে লিখতে বলেছিলেন। এবং এটার জন্য তিনি শুধু তার নিজের নাম রাখার যে প্রথা ছিল সেই প্রথাটাও ভাঙেন।